মিরাজ তো সবশেষ পাকিস্তানের বিপক্ষে 75 করেছিলেন বা 70 অট করেছিলেন, সেখানে লিটন এবং মিরাজের 165 রানের পার্টনারশিপ ছিল। 26 রানে বাংলাদেশ দল 6 উইকেট হারিয়েছিল, সেটাতে 200 উপর রান করেছে বাংলাদেশ, 250 উপর রান করেছিল। এক কথায় অসাধারণ। এবং একটা জায়গাতে সবচেয়ে আলাদা শান্ত কনভার্সন রেট, যেটা আমি শুরুতেই বলতে চাই, 9টা 100, মাত্র 5টা 50। বাংলাদেশের কারো নেই। ব্র্যাডম্যানের পরে যে নামগুলো আছে, 3 জনের নামের মধ্যে শান্ত মনে হয় শান্তই 2 বা 3 নম্বরে আছে। 3 নম্বরে আছে মনে হয় কনভার্সন রেটে, সর্বোচ্চ 10টা ইনিংস, মানে 50 ঊর্ধ্ব ইনিংস। তো সেখানে আপনি বড় বড় তারকা ওয়ার্ল্ডের লেজেন্ডের পাশে আপনি শান্তকে বসাচ্ছেন। আপনি শুরু করেছেন যে ইনিংসটা কেমন লাগলো। দেখুন, যখন 2টা উইকেট যায় তখন কি হয়, দুই দিক থেকে চাপে থাকে। একটা হচ্ছে আপনি মাঠে যাচ্ছেন কোন মাইন্ডসেট নিয়ে, আর একটা ড্রেসিং রুম থেকে বার্তা কি পেলেন। মানে আপনি দেখছেন 2টা উইকেট গেল, একটা সুইং করছে, বল ভালো হচ্ছে, তখন আপনি নিজে ভয়ে ভয়ে যাচ্ছেন। এবং আপনি কেমন ব্যাট করছেন তার উপর ডিপেন্ড করে পরে ব্যাটাররা কীভাবে নেবে। মানে আমরা তো আর শুধুমাত্র ব্যাটিংটা দেখি, কিন্তু এখানে অনেক কিছু থাকে, সেটা একটা বিষয়। এবং শান্ত ওই যে প্রেশারটা নিজে রিলিজ করেছেন, ড্রেসিং রুমে বুঝিয়েছেন যে তোমরা যারা পরে আসবে তাদের জন্য উইকেটটা অনেক ইজি হচ্ছে। তো আপনি খেয়াল করে দেখেন, আব্বাসকে যেভাবে কাভারে 4 হাঁকিয়েছেন, যেভাবে স্ট্রেটে 4 হাঁকিয়েছেন আফ্রিদিকে, তাতে উনি নিজে আত্মবিশ্বাস পেয়েছেন। সাথে হচ্ছে ড্রেসিং রুমকে বার্তা দিয়েছেন যে এই উইকেটে আমরা 350, 400, 450 করতে পারি। তো এইটা একটা বার্তা দেয়া, কম্পোজার, পেশেন্স, স্কিল, তার শর্ট সিলেকশন। এক কথায় আপনি যেটা বললেন যে ইনিংসটা কেমন, আমার কাছে মনে হয়েছে সব কিছুই ছিল। এবং তাকে দেখে মনে হয়েছে যে মানে টেস্ট ক্রিকেটটা অনেক ইজি। মানে এভাবে বললে হয়তো বেশি বলা হয়ে যাবে, আপনি হয়তো বেশি মনে করবেন, কিন্তু পুরোটা ইনিংস দেখেন আপনি যে বলটা আউট হয়েছে, তার আগে যে 129টা বল খেলেছেন, আপনার মনে হবে যে টেস্ট ক্রিকেটটা খুবই ইজি বানিয়ে ফেলেছিলেন। অবশ্যই উইকেট সহায়তা করেছে সময়ের সাথে, বাট ইনিংসটা এক কথায় দারুণ ছিল, দুর্দান্ত ছিল। না দেখুন, শান্ত টেস্টে বরাবর ভালো করেন। ক্যাপ্টেন্সি হারানোর পর ওডিআইতে তার একটু ধারাবাহিকতার অভাব হয়েছিল। টেস্ট ক্রিকেটে মাত্র 39টা বা 40তম টেস্ট খেলছে, 9টা সেঞ্চুরি হয়ে গেছে, 5টা 50 হয়ে গেছে। আপনি কাকে দেখেছেন বাংলাদেশে? কারণ নেই। মুমিনুল 75টা টেস্ট খেলেছেন, তার সেঞ্চুরি 13টা। তার 75টা টেস্ট শান্ত খেললে তার টেস্ট সেঞ্চুরি আরও বাড়বে। মুশফিকেরও সেঞ্চুরি 13টা, 100টা ম্যাচ খেলেছেন। সো সেই হিসেবে তো অনেক ভালো, সেই হিসেবে অনেক ভালো। লিটনও ম্যাচ খেলেছেন প্রায় 60টার মতো, তারও সেঞ্চুরি মানে 5টা, যদিও লেট অর্ডার ব্যাট করেন। তারপরেও তার তার অবশ্যই বলতে হচ্ছে যে দারুণ দারুণ তার কনভার্সন রেট, তার ধারাবাহিকতা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শান্ত দায়িত্ব নিতে পারেন। আমি ক্যাপ্টেন হিসেবে তাকে অনেক পছন্দ করি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অন্যকে মোটিভেট করতে পারেন। এবং যেটা বলছিলাম যে ওডিআইতে যেটা হয়েছে, তার সেই ধারাবাহিকতা ছেদ পড়েছিল, তাকে ক্যাপ্টেন্সি থেকে এক কথায় কিক আউট করা হয়েছিল। মানে একটা কল দিয়ে বলা হয়েছে তুমি আর ক্যাপ্টেন নেই, যদিও সেই সময়টা 13 ম্যাচে বা 12 ম্যাচে 4টা বা 5টা জয় ছিল। তার ক্যাপ্টেন হিসেবে ওডিআইতে তার গড় ছিল 61-র মতো, তারপরেও তাকে বাদ দেওয়া হয়েছে। সেই জন্য ধাক্কা লেগেছে, এবং নিজে রাগ করে ছাড়তে চেয়েছিলেন ক্যাপ্টেন্সি, টেস্টেও ছেড়ে দিয়েছিলেন। পরে আবার সাবেক সভাপতি, পরে আবার সহসভাপতি হয়ে আসলেন ফারুক আহমেদ, তিনি অনেক রিকোয়েস্ট করে তাকে আবার ক্যাপ্টেন্সি ব্যাক করিয়েছেন, যে এখন ক্যাপ্টেন্সি করছেন। তো আমি বলবো তাকে, তার সময়টা খারাপ যাচ্ছিল, তার সময়টা আরও বেশি খারাপ করেছিল বিসিবি। তার সময়টা অনেক বেশি খারাপ করে ফেলেছিল বিসিবি, যেটা আসলে হওয়া উচিত ছিল না। এবং সেখান থেকে কাম ব্যাক করা, সবশেষ 8 ইনিংসে 4টা সেঞ্চুরি করা, আপনি সেখানে ওডিআই ইনক্লুড করেন, সবশেষ 10 ইনিংসে 5টা সেঞ্চুরি, একটা 50, কয়জনের আছে? মানে এখানে লিটন, মুশফিক অথবা হৃদয়, যার কথাই বলুন না কেন, আপনি ওয়ার্ল্ডের অনেকের কথা বলেন, সেটা শুভমন গিল হোক, ডাকেট হোক, আপনি মিচেল হোক, অথবা স্মিথ হোক, তাদেরকে সাথে তুলনা করতে পারবেন। মানে 10 ইনিংসে 5টা সেঞ্চুরি, একটা 50। সো আমি তুলনা ভেবে করছি না, কন্ডিশন, প্রতিপক্ষ চিন্তা করে হয়তো বা বাংলাদেশের সেঞ্চুরি হতেই পারে, বাট শান্ত যা করেছে এটা এক্সেপশনাল এক কথাই। কেমন মানে আসলে মনে হলো যে মানে এরকম শেষ বেলা এরকম একটা সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে দর্শকদের আসলে কতটা তিনি আসলে মনে হয় আসলে একটু কষ্ট দিয়েই গেলেন? না অবশ্যই 14তম 100 হতো, সেটা হলো না। মনোযোগ ঘাটতি হয়েছে কিনা, কারণ এই বলটা তার মিস করার কথা না। যেটা দেখলাম একটু স্কিড করেছে, ভেতরেই বল ছিল, কানেক্ট করতে পারলেন, এটা মানা কঠিন। মানে এটা হয়তো বা কট হতেন, ক্যাচ হতেন, তাও মানা যেত।
কিন্তু একটা স্কিট করা বল সোজা আসছিল, একটা ব্যাটই লাগলো না। এটা আসলে মনোযোগের অভাব ছিল কিনা। এত লম্বা টাইম ব্যাট করছেন, শান্ত ওডিআই স্টাইলে খেলেছেন, কিন্তু মুমিনুল কিন্তু একটা প্রপার টেস্ট খেলেছেন। আপনি খেয়াল করে দেখেন 50 করেছিলেন 101 বলে, মানে তার 50-র মতো স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন। এক কথায় দারুণ এবং আক্ষেপ তো অবশ্যই থাকবে। একটা সেঞ্চুরি হিউজ থিং। আর বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি তার সাথে মুশফিক রয়েছেন, এগিয়ে যেতে পারতেন, সেটা হলো না। এবং এই পার্টনারশিপটা ব্রেক হলো, ভেঙে গেল, নিজে ফিরে গেলেন, দলের স্কোরটা আরও ভালো করতে পারতেন। যাই হোক, তারপর যে ইনিংসে খেলেছেন, যে পার্টনারশিপে 170 রানে করেছেন শান্তর সাথে, দলকে এরকম একটা বিপদ থেকে উদ্ধার করেছেন, সেটাও একটা স্বস্তির বিষয়। 450 সম্ভব। লিটন আছে, আমি জানি না কথা বলতে আউট হয়েছেন কিনা। মুশফিক আছেন, সেখানে মিরাজ রয়েছেন। মিরাজ তো সবশেষ পাকিস্তানের বিপক্ষে 75 করেছিলেন বা 70 অট করেছিলেন। সেখানে লিটন এবং মিরাজের 165 রানের পার্টনারশিপ ছিল। 26 রানে বাংলাদেশ দল 6 উইকেট হারিয়েছিল। সেটাতে 200-র উপর রান করেছে বাংলাদেশ, 250 রান করেছিল। ওই যে দুইজন, যে উইকেটের অবস্থা দেখছি, তাতে 450-500 করা অসম্ভব কিছু না। বাট টেস্ট ক্রিকেট, ওরা আবার একটা সেশনে 2টি উইকেট নিয়ে ফেললে আবার দেখবেন 350-370-এর মধ্যে আউট হয়ে যেতে পারে। বাট আমার মনে হয় যে তারা খুবই ভালো করেছে টপ অর্ডার এবং মিডল অর্ডার। আমার মনে হয় যে বাংলাদেশ দল এই ম্যাচে আপাতত যদি 350 মতো 350 বা 370-ও করে আউট হয়ে যায়, তাও বলবো বাংলাদেশ এগিয়ে আছে।